This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই বাংলাদেশের খবরে নজর রাখবো। ভারত ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। গোটা বিশ্বেই সমালোচনার ঝড় উঠেছে। ভারতের বিদেশ সচিব ঢাকা সফরেও যাচ্ছেন, কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশের কোনো হেলদোল নেই, বরং হিন্দুদের উপর আক্রমণ ক্রমশ বাড়ছে। এবার রাজধানী ঢাকা ইসকনের মন্দিরে ভাঙচুর হয়েছে, মার খেয়েছেন হিন্দু চিকিৎসক। দিকে দিকে অরাজকতার ছবি। প্রশ্ন উঠছে যে কট্টরপন্থীদের হাত খুলে দিয়ে আর কতদিন হাত গুটিয়ে বসে থাকবে ইউনূস প্রশাসন? আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে, বিশ্বের দরবারে নিন্দার ঝড় উঠেছে, কিন্তু বাংলাদেশ আছে বাংলাদেশেই। প্রতিদিন প্রতি মুহূর্তে পদ্মাপারে আক্রান্ত হচ্ছে হিন্দুরা। টার্গেট সেই ইস্কন। ঢাকার নামহট্টে একাধিক মন্দিরে কট্টরপন্থীদের হামলা, মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ। আর্লি মর্নিং আজকে সকালে 2টো থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা আমাদের ঢাকা উপজেলাতে একটা ইস্কনের নামহাট সেন্টার আছে, ওখানে ওরা পেট্রোল আগে ঢেলে দেয় আর পুরো মন্দিরে আগুন লাগিয়ে দেয়। তো ওখানে খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, রাধাকৃষ্ণ বিগ্রহ আর যত জিনিস ছিল মন্দিরে, পুরো মন্দিরটাই পুড়িয়ে দিয়েছে। এটাই আমরা দেখছি কি রোজ রোজ এর ঘটনা কখন থামার নামই নিচ্ছে না। আইনজীবীরা আগেই আক্রান্ত হয়েছেন, বাংলাদেশে ছাড় পেলেন না হিন্দু চিকিৎসকরাও। সিলেটে পরেশচন্দ্র দাসের ওষুধের দোকানে তাণ্ডব মৌলবাদীদের, চিকিৎসককে বেধড়ক মার, লুটপাট। ওপারে চরম অরাজকতা, শুধু বাইরেই নয়, সংখ্যালঘুদের ঘরে ঢুকে হামলা করছে মৌলবাদীরা। মাতৃভূমিতে দাঁড়িয়ে নিরাপত্তা চাইছেন অসহায় মহিলারা। পদ্মাপারে হারহিম করা হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এপার বাংলায় পথে নেমেছে সনাতনীরা। দিল্লিতে কথা বললাম, কি করছে সব? আমি এখানে 12 জন এমপি রয়েছে, কি করছে, কিভাবে অত্যাচার হচ্ছে, কি হয় মানুষের মানব অধিকারের কোন জায়গায় পৌঁছে গেছে। তারিখে আমরা রানী রাজপন্ডিতে মিটিং করেই আমরা দিল্লিতে রওনা হওয়ার ব্যবস্থা করছি। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রেও কট্টরপন্থীদের দাপাদাপি, হিন্দু ও ইস্কনের সমর্থক হওয়ায় লাগাতার চাপ। শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন। প্রশ্ন হলো, আর কতদিন হাত গুটিয়ে বসে থাকবে ইউনূস প্রশাসন? কতদিন নীরব থেকে কট্টরপন্থীদের সমর্থন? বিশ্বজুড়ে নিন্দার পরও কি ঘুম ভাঙবে না বাংলাদেশ সরকারের? TV9 বাংলা। বাংলাদেশের জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু আর এবার সরব রামকৃষ্ণ মিশন। ইসকনে ধৃত সন্ন্যাসীর মুক্তির দাবিতে মোহাম্মদ ইউনূসের সরকারকে চিঠি। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিলে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। ইউনূসকে চিঠি রামকৃষ্ণ মিশনের, একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আর্জি। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ চরমে। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিযানের ডাক বিএনপির যুব সংগঠনের। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের আগের দিন ভারতীয় দূতাবাস অভিযানের ডাক যুব দলের। নয়া পল্টনে বিএনপির হেডকোয়ার্টারের সামনে থেকে মিছিল। আচ্ছা, বাংলাদেশ কি ভারতের কাছে আরও একটা পাকিস্তান হয়ে উঠছে, যেখানে কট্টরপন্থীদের দাপাদাপি দেখে এই প্রশ্ন উঠতে বাধ্য? ওপারে জঙ্গি পতাকা হাতে চলছে ভারত বিরোধী স্লোগান, বিদ্বেষের বীজ ছড়িয়ে অশান্তি বাঁধানোর চেষ্টাও চলছে। এমনকি খোদ বাংলাদেশের সরকারের তরফ থেকেও আসছে একের পর এক ভারত বিরোধিতার ইঙ্গিত। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। বাংলাদেশ কি ক্রমশ পাকিস্তানের পথে হাঁটছে? বাংলাদেশের খোলা জলে ফায়দা তুলতে নেমেছে পাকিস্তান, চীন। বাংলাদেশের সীমান্তে অশান্তি পাকানোর গভীর ষড়যন্ত্র চলছে। সম্প্রতি কিছু ঘটনায় এই প্রশ্নগুলোই বড় হয়ে উঠছে।
বেরুবাড়ি সীমান্তে অনুপ্রবেশকারীদের ঠেকাতে গিয়ে হামলার মুখে পড়তে হলো বিএসএফকে। হামলায় জখম এক জওয়ান। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী। তাতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ে। জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে কাশ্মীরকে অশান্ত করার ছক পাকিস্তানের। ভারতের সীমান্ত লাগোয়া গ্রামেও কি একই ছক বাংলাদেশের? সামরিক শক্তিতে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ এত শক্তি পাচ্ছে কোথা থেকে? ভারত বিরোধী গুপ্ত শত্রুরাই কি ঢাকাকে ইন্ধন যোগাচ্ছে? এখন যে ডিসপেন্সেশন রয়েছে বাংলাদেশে, ওরা পাকিস্তানকে নিজের বন্ধু ভাবছে এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, চীনের সাথে হাত মিলিয়েছে। ওরা ওখানে পুরো ক্লেনজিং, এথনিক ক্লেনজিং যেটাকে বলা হচ্ছে, একরকমের তালিবান শাসন, সেই ধরনের শাসন ওরা চালিয়ে যাচ্ছে। অনুপ্রবেশের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা চিন্তা বাড়াচ্ছে। ভারতের বিরুদ্ধে হিংসার বিষ ছড়ানোর চেষ্টা চলছে বাংলাদেশে। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই পরপর জঙ্গি নেতার জেল মুক্তি। ঢাকায় পতাকা হাতে ভারত বিরোধী স্লোগান, সঙ্গে প্রকাশ্য সভা থেকে হামলার হুঁশিয়ারি কট্টরপন্থীদের। শুধু কট্টরপন্থীদের তরফেই নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফেও ভারত বিরোধিতার লক্ষণ স্পষ্ট। ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল ইউনূস সরকার। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়েছিল দিল্লি। তার জন্য বাংলাদেশের জমি ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিটের আবেদন জানিয়েছিল ভারত। সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশে অস্থিরতার কারণে উত্তরবঙ্গের চিকেন স্নেক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কেন্দ্রকে। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদাওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছু অংশ চিকেন স্নেকের মধ্যে পড়ে। ওই অংশে উত্তেজনায় মদত দিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা প্রতিবেশী রাষ্ট্রের। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেই সতর্ক ভারত। চিকেন স্নেককে আরও সুরক্ষিত করতে নজরদারি বাড়িয়েছে সেনা ও বায়ুসেনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উত্তরসূরিকে বেছে নেবে দলই, শুক্রবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিষেকের নাম এড়িয়ে গেছেন তৃণমূল সুপ্রিমো। কয়েকদিন আগেই উত্তরসূরি হিসাবে দলের একাংশ যখন অভিষেকের নাম ভাসিয়ে দিচ্ছিলেন, তখন দলের ওপর গুরুদায়িত্ব ছেড়ে কি বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের ব্যাটন কার হাতে যাবে? কে হবেন তৃণমূল সুপ্রিমোর উত্তরসূরি? শুধু ঘাসফুলের অন্দরেই নয়, বঙ্গবাসীর মনেও এই প্রশ্ন বারবার এসেছে। গত এপ্রিল মাসে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন অভিষেক দলের ডেডিকেটেড সোলজার, তবে উত্তরসূরি অভিষেক কিনা সেটা দল ঠিক করবে। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ম্যাচিওর্ড, একটা পরিণত রাজনীতিবিদ, এক দক্ষ সংগঠক। তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন? এটা দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। এই 8 মাসে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। লোকসভা ভোটের পর 6টি আসনে উপনির্বাচন হয়েছে। এর মধ্যে দলের ভরকেন্দ্র নিয়ে নানা জল্পনা হয়েছে। তৃণমূলেরই একাধিক নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে খুল্লাম ব্যাট ধরতে দেখা গেছে। এই পরিস্থিতিতে এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ফের উঠল উত্তরসূরি প্রসঙ্গ। 8 মাসের ব্যবধানে উত্তরসূরি বাছার ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো একই স্টান্স বজায় রাখলেন ঠিকই, কিন্তু নাম নিলেন না অভিষেকের। সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরসূরি দল ঠিক করবে, দল যৌথ পরিবার, তারা ঠিক করবে। দল তো কারো একার নয়, আমি একাও কেউ নই, আমার সঙ্গে অনেক সঙ্গী সাথী রয়েছে। মনে রাখবেন, মানুষকে ছাড়া দল হয় না, আর দল দলীয় কর্মীদের ছাড়া হয় না। আমি যদি মনে করি আমি একাই সব, সেটা ঔদ্ধত্যের পরিচয় হয়। আমি নই, আমরা কথাটায় বিশ্বাস করি। আমাদের দলে যারা আছে তারা ঠিক করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কেন নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি প্রশ্নে, তা নিয়ে কিন্তু আলোচনা, জল্পনা এবং চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস কতদিন দলটা নিজেরা রাখতে পারবে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। দল তৈরি করেছেন মমতা ব্যানার্জি, জন্মদাত্রী তিনি, 294টা কেন্দ্রের মুখ তিনি। তার দলের কে উত্তরাধিকারী হবে তিনি ঠিক করবেন, তার পরিবারের লোক হবে, এটা সকলের জানে। এটা নিয়ে আবার বিতর্ক, সেটা নিয়ে স্টেটমেন্ট। এবার বলেছিলেন আমার উত্তরসূরি ভাইপো, এখন বলছেন উত্তরসূরি ঠিক করব দল ভবিষ্যৎ ভেবে, মানে যা ঠিক করেছিলাম ওটা এখন বাতিল। কদিন পরে বলবেন যে আমি কি করব, এটা RSS কার্যত ঠিক করে দেবে। সমাজ পরে উল্টো কথা বলবেন।
সম্প্রতি বেশ কিছু বিষয়ে অভিষেকের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল দমদমের প্রবীণ তৃণমূল সাংসদ বা কুণাল ঘোষদের, কিন্তু এখন তাদের গলাতেও অন্য সুর। তিনি রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো কথা বলেননি, দলের যে অবস্থান সেটার দাগ জানিয়েছেন, সেটাই আমাদের অবস্থান। নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই তৃণমূলে? নেই, তৃণমূলে একটাই আছে যে মমতা ব্যানার্জি প্রথম এবং শেষ কথা। এই প্রসঙ্গে উত্তর দেওয়ার আমি কেউ নই, আমরা কেউ নই। এই প্রশ্নটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর তিনি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটা পরিবার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় কর্মসমিতির বৈঠক থেকেই একের পর এক পদক্ষেপে তৃণমূল নেত্রী বারবার বোঝাতে চেয়েছেন তিনি ভরকেন্দ্র। 26-এর ভোটের মুখে উত্তরসূরি হিসাবে অভিষেকের নাম উচ্চ রাখাটাও তারই একটা অঙ্গ বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্যামেরায় তুষারের সঙ্গে সৌরভ গুহ, রিপোর্ট TV9 বাংলা। দেখুন, বাংলা আবাস যোজনার নাম তোলা নিয়ে গোটা রাজ্য জুড়ে কত কাণ্ডই না হচ্ছে, কিন্তু তাই বলে খুনোখুনি, তাও আবার ভাইয়ের হাতে ভাই খুন। হ্যাঁ, এবার এমনই ঘটনা ঘটল উলুবেড়িয়ার পণ্ডিত পাড়ায়, তুমুল উত্তেজনা এলাকায়। বাংলার আবাস যোজনায় নাম না ওঠায় ভাইয়ের হাতে ভাই খুন। শনিবার সকাল থেকে সরগরম উলুবেড়িয়ার পণ্ডিত পাড়া। সমীরণ পণ্ডিতকে কুপিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত নিহতের খুড়তুতো ভাই। আমার বাবা কাজ পাঁচ জমা দিয়ে আসছিল, রাস্তায় ধরে মেরেছে। কারা মেরেছে? ওই বিকাশ পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত, নীতিশ পণ্ডিত। অভিযুক্ত বিকাশ পণ্ডিত তৃণমূল কর্মী ও এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। জানা গিয়েছে, বাংলার আবাস যোজনায় প্রথমে বিকাশের নাম ছিল, পরে চূড়ান্ত তালিকায় তার নাম বাদ যায়। নিহতের স্ত্রী রানুবালা পণ্ডিত 2018 থেকে 2023 সাল পর্যন্ত তবনা পঞ্চায়েতে তৃণমূল সদস্য ছিলেন। পরিবারের দাবি, নাম বাদ যাওয়ার পেছনে তাদের হাত রয়েছে বলে সন্দেহ করে বিকাশ। আক্রোশে শুক্রবার সন্ধ্যায় সমীরণ পণ্ডিতকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিত ও তার পরিবারের বিরুদ্ধে। ওই যে কি এর ঘর, আবাস যোজনার ঘর বেরিয়েছে না, এসব ঘরের নাম তুলে রেখেছিল, এখন ওরা কাটাকাটি করতেছে, এর নাম দিয়ে কাটাচ্ছে, বলে ও কেটে দিয়েছে বলে ওই নিয়েই মেরেছে আমার ঠাকুরকে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে আসার পথে সমীরণ পণ্ডিতের মৃত্যু হয়। ও আমার ছোট মেয়ে বলছে, কাকা তুমি কোথায়? বলে আমি এই তো এখানে, আমি আর বাঁচবুনি গো, ওটা গায়ে এইগুলো কিছু নেই গো, পিঠে ডানায় এনাম মনে দুটো ওনা ঢুকে যাবে, এখানে মাথায় পুরো নিয়ে। এলাকাবাসীর দাবি, প্রভাব খাটিয়ে বাংলার আবাস যোজনায় নাম তুলতে চেয়েছিলেন অভিযুক্ত বিকাশ পণ্ডিত। বিকাশ পণ্ডিতের বাড়ির চারদিকে প্রায় 6 ফুট উঁচু দেওয়াল, এবং যে দেওয়ালের উপর আমি বসে রয়েছি, আমাকে এই দেওয়ালের উপর উঠতে হয়েছে এই বাড়িটা দেখার জন্য। তার কারণ বাড়ির দুটো গেট সম্পূর্ণরূপে বন্ধ। এই বিকাশ পণ্ডিত এবং তার পরিবার পলাতক। এই যে বাড়ি, পাকা বাড়ি রয়েছে, তার পাশে আবার একটা বাড়ি বানানোর জন্য নাকি নাম তোলার কথা তিনি ভাবছিলেন। নাম উঠে গেছিল, পরবর্তীকালে নাম বাদ যায়, এবং সেই নাম বাদ যাবার প্রতিহিংসাতেই খুন করা হয় সমীরণ পণ্ডিতকে। এলাকার কেউ কেউ বলছেন সে তৃণমূল কংগ্রেসের সমর্থক। বিকাশ তো যথেষ্ট বিত্তশীল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবস্থাপূর্ণ। তার কি আবাস পাওয়া উচিত? না না না, পাওয়া উচিতই নয়। পুরো এলাকাটা বিকাশের। হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরোই বিকাশের। খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযুক্তের কঠোর শাস্তি চাইছে পরিবার। আমরা ফাঁসি চাই, আমার বাবাকে অনেক কষ্টে মেরেছে, আমি যখন যাচ্ছি আমার বাবাকে মেরে সঙ্গে সবাই তলে চলে যাচ্ছে। স্ত্রী এবং ছেলে দীপ্ত কণ্ঠে ফাঁসির দাবি করছেন। তদন্ত কি আদৌ সঠিক পথে হবে? আদৌ কি বিচার পাবে এই পরিবার, বিচার পাবে এই ছেলেটি? সেই প্রশ্নই থাকলো। ক্যামেরায় অভিদের সঙ্গে সুমন ও সুপ্রদীপ মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো পরের খবরে। ট্যাব জালিয়াতি কাণ্ডে চোপড়া থেকে গ্রেপ্তার আরও এক স্কুল শিক্ষক। লালবাজারের গোয়েন্দা শাখা চোপড়া থানার পুলিশের সহযোগিতায় ওই শিক্ষককে গ্রেপ্তার করে। ধৃত দারাজ আলী মাঝিয়ালি হাই স্কুলের শিক্ষক। ধৃত ট্যাব জালিয়াতি চক্রের মাস্টার মাইন্ডদের একজন বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, শনিবার চোপড়ার ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভাড়া বাড়ি এবং সাইবার ক্যাফেতে হানা দিয়ে বেশ কিছু নথি ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছেন বলে সূত্রের খবর। তার সঙ্গে ধৃত শিক্ষকের প্রত্যক্ষ যোগাযোগ ছিল।
প্রয়াত আইএফএ সচিব প্রদ্যোৎ দত্তর বায়োগ্রাফি প্রকাশ। বাংলার দক্ষ ক্রীড়া প্রশাসক ছিলেন প্রদ্যোৎ দত্ত। শনিবার প্রকাশিত হলো তার বায়োগ্রাফি ফুটবলের কাঞ্চনজঙ্ঘা। বই প্রকাশ অনুষ্ঠানে চাঁদের হাট। বাংলার ক্রীড়া ক্ষেত্রে এই ধরনের কর্তার যে বিশাল অভাব তা স্বীকার করে নিচ্ছেন ময়দানের প্রাক্তন ফুটবলার থেকে এই কর্তারা। শুনেছি ওনার নামে, বাবার কাছ থেকে অনেক গল্প শুনেছি, বাট এ ধরনের ব্যক্তিত্ব সত্যি যে কোনো স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে দরকার। নির্ভেজাল মানুষ, যা আজকে দেখলাম তাতে আরও শ্রদ্ধা বেড়ে গেল। ফলে প্রদ্যোৎদার মতো লোক যতক্ষণ পর্যন্ত এখন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলার ফুটবলের কিন্তু অনেকটা অসুবিধা হয়ে দাঁড়াবে। আমার মনে হয় প্রদ্যোৎদার ছেলে যদি এইটাকে ঠিক মতো কাজ করতে পারে, প্রদ্যোৎদার কথা ভেবে, তাহলে কিন্তু ওকে অবশ্যই সবাই মিলে সাপোর্ট দেওয়া উচিত। করতে পারলে কিন্তু তবেই কিন্তু বাংলার ফুটবল আবার ফিরে আসবে। যাদের দেখে আমরা বড় হয়েছি, যাদের সান্নিধ্য পেয়েছি, যাদের স্নেহ ধন্য আমরা তো ভাবতেও অবাক লাগে। এরা সব ক্ষণজন্মা পুরুষ এবং কলকাতা ময়দানের যতদিন ময়দান থাকবে, খেলাধুলা থাকবে, এই সমস্ত মানুষদের নাম ততদিন